খ্রিস্টাব্দ 645। প্রাচীন কোরিয়ার গোগুরীয় সাম্রাজ্য যখন ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি, ঠিক তখনই চীনের আরেক শক্তিশালী ট্যাং সাম্রাজ্যের সম্রাট টাইজং অব ট্যাংয়ের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী নিয়ে আক্রমণ চালায় আনসি দুর্গে। কিন্তু তারা জানত না যে এই দুর্গের ভেতরে রয়েছে এক পরাক্রমশালী বীর জেনারেল ইয়ং ম্যানচুন, যিনি দুর্গকে রক্ষা করতে প্রাণপণ লড়াই করেছিলেন। আনসি দুর্গের যুদ্ধে জেনারেল ইয়াং ম্যানচুন আনুমানিক মাত্র 5000 সৈন্য নিয়ে ট্যাং সাম্রাজ্যের বিশাল বাহিনীর মোকাবেলা করেন, যেখানে টাইজং প্রায় 5 লাখ সৈন্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিলেন। সংখ্যার দিক থেকে এটি ছিল একটি অসম লড়াই, তবে ইয়াং ম্যানচুন তার বুদ্ধি, কৌশল আর সাহসী নেতৃত্ব দিয়ে এই অসম যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন, যা আজও কোরিয়ার ইতিহাসে গর্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আজকের ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই, যদি তোমার হাতে অন্য কোনো কাজ থাকে তাহলে প্লিজ কাজটা শেষ করে ভিডিও দেখতে বসে যাও, কারণ এটা অসম্ভব রকমের রক্তহীন করা একটা যুদ্ধের গল্প। একবার এই গল্পে ঢুকে গেলে 23 মিনিট কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবা না। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো আজকের যুদ্ধের গল্পে ডুব দেই। মুভির শুরুতে আমরা দেখি ট্যাং সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনী এগিয়ে আসছে আনসি দুর্গের দিকে। চারদিকে ধুলা আর যুদ্ধের প্রস্তুতির শব্দ। ট্যাং সাম্রাজ্যের সম্রাট টাইজং ঠিক করছেন যে তিনি এই দুর্গ দখল করবেন যে কোনো মূল্যে, কারণ এই দুর্গ দখল করতে পারলে পুরো গোগুরীয় সাম্রাজ্য তাদের হাতে চলে আসবে। এদিকে আনসি দুর্গের কমান্ডার ইয়াং ম্যানচুন পুরোপুরি প্রস্তুত। তার সাথে আছে মাত্র কয়েক হাজার সৈন্য, কিন্তু তার সাহস আর বুদ্ধিমত্তার কাছে সংখ্যা কোনো ব্যাপারই না। তিনি জানেন এই দুর্গ রক্ষা করা মানে নিজের দেশকে রক্ষা করা। আর এর নেতৃত্ব দিচ্ছে শামুল। কিন্তু টাইজংয়ের বিশাল সৈন্য দল তাদের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে এবং তাদের উপর বৃষ্টির মতো তীর ছুটছে। কিন্তু গোগুরীয় সেনারাও পিছুপা হচ্ছে না। তারা মনে করে প্রথমে হামলা করতে পারলে তারা এই টাইজংয়ের সেনাদেরকে হারাতে পারবে। তাই খুব দ্রুতই তারা টাইজংয়ের সেনাদেরকে ভেদ করে ভেতরে ঢুকে পড়ে আর টাইজংয়ের সেনাদেরকে মারতে শুরু করে। তখন টাইজং দূর থেকে এসব দেখে বলে, গোগুরীয় সেনারা ভালোই সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। আর যুদ্ধের ময়দানে এমনই মনে হচ্ছিল যেন গোগুরীয় সেনারা খুব ভালোভাবে মোকাবেলা করছে, আর এরা আস্তে আস্তে টাইজংয়ের সেনাদের জন্য বিপজ্জনক হয়ে চলেছে। টাইজংয়ের পরামর্শদাতা বলে যে এরা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। টাইজং বলে এদের আরো ভেতরে আসতে দাও। আর তারপর দ্রুতই গোগুরীয় সেনারা অন্য সারিও দ্রুত ভেঙে ফেলতে শুরু করে, কিন্তু এটা প্রথম সারির চেয়ে বেশি শক্তিশালী ছিল। সেই মুহূর্তেই টাইজং তার আসল চাল চালে। তার অন্য সৈন্য দল পেছন থেকে আক্রমণ করে। এটা দেখে শামুল বলে এটা একটি ষড়যন্ত্র ছিল আর আমরা তাতে ফেঁসে গিয়েছি। গোগুরীয় জেনারেলও এটা বুঝতে পারছিল না। এদিকে টাইজং বলে, যুদ্ধের ঘোষণা করো, আসল যুদ্ধ তো এখন শুরু হবে। তারপর টাইজংয়ের সেনারা গোগুরীয়দেরকে দুদিক থেকে ঘিরে ফেলে মারতে শুরু করে, যেটা দেখে স্পষ্ট বোঝা যায় যে লোক টাইজংয়ের সেনাদের কেন ভয় পায়। কারণ টাইজংয়ের সেনারা যদি একবার যুদ্ধ শুরু করে দেয় তো যুদ্ধের ময়দানকে তারা শত্রুর কবরস্থান বানিয়ে দেয়। শামুল দেখছে যে তাদের সেনারা বাজেভাবে হেরে যাচ্ছে, কিন্তু তবুও সে লড়াই চালিয়ে যায়। তার ভাইও তার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছে, কিন্তু টাইজংয়ের সেনাদল অনেক বড় আর গোগুরীয়র বেশিরভাগ সেনাই নিহত হচ্ছে। এসব দেখে গোগুরীয় জেনারেল বলে, আমাদের পিছুপা হওয়া উচিত, আপাতত এখান থেকে চলে যাওয়া ভালো। অন্যদিকে শামুলের সাথে বেশিরভাগ সেনারাই মৃত্যুবরণ করেছে এবং অবশেষে তার ভাইও তার চোখের সামনে মৃত্যুবরণ করে। অবশেষে টাইজং এটা প্রমাণ করে দিল যে তাকে মাস্টার অব দ্য ওয়্যার কেন বলা হয়। এরপর আমরা দেখতে পাই যে গোগুরীয় জেনারেল তাদের অবশিষ্ট সেনাদের নিয়ে অনেক কষ্টে সেখান থেকে বের হতে সক্ষম হয়। আর তাদের পরামর্শদাতা বলে যে আমাদের 1.5 লাখ সেনার মধ্য থেকে শুধুমাত্র 10,000 সেনাই জীবিত আছে। এই যুদ্ধ আমরা একদমই বাজেভাবে হেরে গিয়েছি। এদিকে আমরা টাইজংকে দেখতে পাই। তার সামনে সিমি নামের একজন মেয়েকে উপস্থিত করা হয়, যে কিনা ভবিষ্যতের এক ঝলক দেখতে পায়। টাইজংয়ের লোক এসে বলে, গোগুরীয়র কিছু লোক বেঁচে গিয়েছে, কিন্তু আমরা কিছু ধনুক আর এই মেয়েটাকে হাতে পেয়েছি। তারপর টাইজং একটা ধনুক হাতে নিয়ে ছুঁড়ে মারতে চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে ছুঁড়তে পারে না। সিমি বলে, এটা আমাদের প্রথম রাজা জুমংয়ের ধনুক, এটা সে ছাড়া আজ পর্যন্ত অন্য কেউ চালাতে সক্ষম হয়নি। যার কাছে এই ধনুক থাকে তাকে জয়ের প্রতীক মনে করা হয়। তারপর টাইজং বলে, এটা তো ভালো ব্যাপার, কারণ এখন এটা আমাদের কাছে। পরবর্তীতে আক্রমণের প্রস্তুতি নাও। আমরা প্রথমে আনসির প্রাচীর
তারপর রাজধানী জয় করব। আমাদের কেউ আটকাতে পারবে না। খুব দ্রুতই পুরো কোরিয়া আমাদের দখলে চলে আসবে। এদিকে আমরা গোগুরীয় জেনারেলকে দেখতে পাই, যে সামুলকে বলছিল আমরা খুব বাজেভাবে হেরে গিয়েছি। এসব আনসির প্রাচীরের কমান্ডার ইয়ং এর জন্য হয়েছে। আমরা তার কাছে যুদ্ধের জন্য সিপাহী চেয়েছিলাম, কিন্তু সে সামান্য কিছু সিপাহী পাঠিয়েছে। সে যদি সব সিপাহীদের পাঠাতো তাহলে আজ আমরা জয়লাভ করতাম। সে আমাদের সাথে গাদ্দারি করেছে। আমাদের লোকজনের মৃত্যুর জন্য সেই দায়ী। এই জন্য তোমাকে এখন আনসির উদ্দেশ্যে যেতে হবে আর সেখানকার কমান্ডার ইয়ংকে মেরে ফেলতে হবে। আর এমনিতেও তাই জন্য এখন আনসির প্রাচীরকে জয় করে নেবে, কিন্তু এতে আমরা এখন শক্তিশালী হওয়ার জন্য কিছু সময় পাবো এবং আমাদের রাজধানীকে বাঁচাতে পারবো। তারপর যখন সামুল আনসি প্রাচীরের উদ্দেশ্যে বের হয়, মাঝ রাস্তায় সে কিছু লোকজনের সাথে দেখা পায়। তাদের গাড়ি গর্তে আটকে গিয়েছিল। সামুল তার সিপাহীদের সাথে মিলে তাদের সাহায্য করে এবং জানতে পারে ইনি সেই কমান্ডার ইয়াং, যাকে মারার জন্য সামুল এখানে এসেছে। আর যখনই সামুলের লোক ইয়াং এর উপরে আক্রমণ করার চেষ্টা করে, তখন ইয়ং এর সিপাহী সামুলের দুজন লোককে মেরে ফেলে আর তারা সামুলকে বন্দি করে তাদের সাথে আনসিতে নিয়ে আসে। তারপর ইয়ং সামুলকে বলে, আমি জানি ইয়ং আমাকে তার শত্রু ভাবে, তো তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো? সামুল কিছু বলবে তার আগেই এখানে মাস্টার চলে আসে এবং সামুলকে দেখে খুবই খুশি হয়, কারণ সেই তার দলের একমাত্র বেঁচে যাওয়া সদস্য। বাকি সবাই যুদ্ধে মৃত্যুবরণ করেছে আর সে আজও আনসির প্রাচীরকে নিজের ঘর মনে করে। তারপর ইয়ং সামুলকে ছেড়ে দেয়, কিন্তু সামুল তার উদ্দেশ্য ভুলে না এবং রাতে সে ইয়ংকে মারার চেষ্টা করে। কিন্তু তখন সে দেখতে পায় ইয়ং একটি ছোট্ট বাচ্চাকে তার কোলে নিয়ে বসে আছে, কারণ ইয়ং তার লোকজনের ছোট থেকে ছোট প্রয়োজনেরও খেয়াল রাখে। ইয়ং এর লোকেদের প্রতি এত ভালোবাসা দেখে সামুল তাকে মারার পরিকল্পনা বদলে ফেলে। পরের দিন সকালে আমরা দেখি যে সাইরেন বাজছে। ইয়ং এসে দেখে কিছুটা দূরে সিপাহী দাঁড়িয়ে আছে। এটা দেখে সে আন্দাজ করে তাই জন্য আশেপাশেই হবে। ইয়ং বুঝে যায় তাই জন্যের পরবর্তী আক্রমণ আনসির উপরে হবে। তাই সে তার লোকজনদেরকে বলে, যুদ্ধের সময় হয়ে গিয়েছে, যুদ্ধের জন্য তৈরি হও। কিন্তু যুদ্ধে যাওয়ার আগে ইয়ং সামুলকে তার দাড়ি থেকে কিছু চুল কেটে ফেলে দিতে বলে। সামুলের কাছে এটা একটা ভালো সুযোগ ছিল ইয়ংকে মারার, কিন্তু এই সময় তার হাত কাঁপতে শুরু করে। এটা দেখে ইয়ং তাকে বলে, তুমি আমাকে মারার আরো অনেক সুযোগ পাবে। তারপর ইয়ং বাইরে তার লোকজনদের কাছে চলে আসে আর আমরা দেখি তারপর লোকজন তাকে রক্ষা করার জন্য একদম সাহসী যোদ্ধার মতো দাঁড়িয়ে আছে। তখনই ইয়ং দেখে তাইজনের বিশাল সৈন্যদল তাদের দিকেই আসছে। এরা শুধুমাত্র সংখ্যায় বেশি নয়, বরং তাদের কাছে ভয়ঙ্কর হাতিয়ারও রয়েছে। এসব দেখে আনসি সেনা ভাবে তাইজনে 2 লাখ সিপাহীদের মোকাবেলা আমরা মাত্র 5000 সৈন্য কিভাবে করব। তখন ইয়ং তার সিপাহীদের বলে, এখনই সেই মুহূর্ত চলে এসেছে যার জন্য আমাদের জন্ম হয়েছে। শত্রুরা আমাদের চেয়ে 10 গুণ বেশি হতে পারে, কিন্তু তোমরা একটু পেছনে তাকিয়ে দেখো। তোমাদের লোকজনদের চোখে তোমাদের জন্য ভরসা দেখতে পাবে। আমরা যদি হেরে যাই তাহলে এই জানোয়ারগুলো আমাদের নারী এবং বাচ্চাদের ওপরে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বে। তাই হেরে যাওয়ার চিন্তাও করো না আজ। আর আমরা এখানে শত্রুদের সামনে রুখে দাঁড়াবো এবং তাদেরকে মেরে ফেলবো। তোমরা কি তৈরি? তারপর ইয়ং এর সৈন্যদলও জয়ের হুঙ্কার ছাড়ে। তাইজন এসব দেখে সিপাহীদের বলে, তাদের মনে হচ্ছে তারা আমাদের মোকাবেলা করতে পারবে। তাদের এই ভুলের শাস্তি অবশ্যই দেয়া হবে, যার মাসুল তাদের বাচ্চা আর নারীদের চুকাতে হবে। যুদ্ধে অংশগ্রহণ করতে এদের মেরে ফেলা হবে। তারপর তাদের নারীরা আমাদের সৈন্যদের জন্য উপহার হবে। আমরা জিতবই। তারপর তাইজন যুদ্ধের মজা দেখার জন্য বসে পড়ে আর তাদের সেনাদের প্রথমে পাথর দিয়ে আক্রমণ করতে বলে। তার সেনারা বড় বড় পাথর দিয়ে আনসির দেয়ালগুলো ভাঙতে শুরু করে। ইয়ং এর লোকেরাও বড় বড় পাথর ছুঁড়ে মারে, যাতে যুদ্ধ হওয়ার আগেই তাদের মনোবল দুর্বল হয়ে যায়। আর এই আক্রমণ লাগাতার অনেক সময় ধরে চলতে থাকে, যাতে তারা প্রাচীরের দেওয়াল ভাঙতে সক্ষম হয়। কিন্তু এত চেষ্টার পরেও প্রাচীরের দেয়াল শুধু বাইরে থেকেই ভাঙতে পারে। তারপর তাইজনকে বলা হয়, তাদের দেয়াল অনেক মজবুত, আমাদের পাথর এটাকে ভাঙতে পারছে না। তাইজন বলে, তাহলে প্রাচীরের দেয়ালের উপরে চড়ে তাদেরকে শেষ করো। তার কথা মতো সেনারা ছুটে যায়। ইয়ং তাদের আসতে দেখে তার সেনাদের তীর ছোড়ার নির্দেশ দেয়। প্রাচীর উঁচু হওয়াতে ইয়ং এর সিপাহীরা শত্রুদের মারার জন্য ভালোই সুযোগ পায়, কিন্তু তাইজনের সৈন্যদল এতই বড় যে এত হামলার পরেও তাদের দমানো যায় না। আর দ্রুতই তারা প্রাচীরের উপরে চড়ার জন্য সেটার কাছাকাছি চলে আসে এবং সিঁড়ির সাহায্যে উপরে উঠতে শুরু করে। তাদের আটকানোর জন্য প্রাচীরের সিপাহী সব রকম চেষ্টা করে, কিন্তু তারা বারবার আসতেই থাকে। ইয়ংও এই ব্যাপারে প্রথমে ভেবেই রেখেছে, তাই সে তাদের উপরে কাঁটাযুক্ত আস্তর আর পাথর দিয়ে হামলা করায়। কিন্তু তাইজনের সেনারাও কম না, তারা দেয়ালে ওঠার জন্য বড় বড় সিঁড়ির মতো স্ট্রাকচার নিয়ে আসে।
আর এর সাহায্যে তারা উপরে উঠতে সক্ষম হয়। তারা উপরে এসে সিপাহীদের মারার চেষ্টা করে। এদিকে ইয়ংও প্রথমেই প্রাচীরের পেছনে একদল সৈন্য রেডি করে রাখে, যাতে তারা পেছন থেকে হওয়া আক্রমণকে আটকাতে পারে। এদিকে আমরা দেখতে পাই ইয়ং আর তার সিপাহীরা সর্বোচ্চ শক্তি দিয়ে উপরে আসা সেনাদের ডাইরেক্ট পরপারে পাঠাতে শুরু করে। ইয়ং এর একজন সিপাহীর সামনে শত্রুদের অনেকগুলো সিপাহীও মোকাবেলা করতে সক্ষম হয় না, কারণ তাদের হারানোর অনেক কিছুই আছে। যদি তারা হেরে যায় তাহলে বরবাদ হয়ে যাবে। তাই আনসি প্রাচীরের সেনারা তাদের সামনে বুক পেতে দাঁড়ায়, আর আজ তারা শত্রুদের 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। তাদের দেহ থেকে আজ প্রাণ ছিনিয়ে নেবে। তাই যখন শত্রুরা প্রাচীরের চোরেও কিছু করতে পারছিল না, তখন প্রাচীরের দরজা ভাঙতে শুরু করে। এত বড় সৈন্যদল যদি প্রাচীরে ঢুকে পড়ে তাহলে আনসির সিপাহী তাদের সাথে পেরে উঠবে না। এই জন্য তাইজুন আদেশ দেয় যে প্রাচীরের পেছনে দরজা ভেঙে ফেলো। এই জন্য তাদের অন্য দল প্রাচীরের পেছনে দরজার দিকে চলে যায়। ইয়ং দেখে এখন তাইজুন তার সব শক্তির ব্যবহার করা শুরু করছে। তাই ইয়ংও প্রথম থেকেই রেডি ছিল। সে তার সেনাদের পেছনে আক্রমণ করতে বলে। এবার ইয়ং এর সেনারা দুই দিক থেকে হামলা করে তাইজুনের সেনাদের দ্রুতই খারাপভাবে মেরে নিঃশেষ করে ফেলে। আর এদিক থেকে আক্রমণ করা তাইজুনের জন্য আরো বিপজ্জনক হয়ে পড়ে। কিন্তু শত্রুরা এদিকে দরজা ভাঙতে সক্ষম হয়, আর তারা যখন ভেতরে ঢুকে পড়ে তখন ইয়ং এর বিছানো জালে ফেসে যায়। তাদের ইয়ং এর সেনারা চারদিক থেকে ঘিরে ফেলে মেরে ফেলে। এবার শিকারী নিজেই শিকার হয়ে যায়। আর এরপর অবশিষ্ট সেনাদের মাঝে আনসির সেনারা একটি দেয়ালের মতো সারি বেঁধে দাঁড়িয়ে যায়। তারপর তারা শত্রুদের একসাথে দেয়াল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর উপরে থাকা স্ট্রাকচারকেও রশিযুক্ত তীর দিয়ে গুড়িয়ে দেয়। এখন উপরে চড়ারও কোনো রাস্তা নেই, কারণ তাইজুন যাকে ইঁদুর মনে করেছিল সে আসলে শক্তিশালী বাঘ। তাই তাইজুন তার সেনাদের কাছে রাখে। এসব দেখে শামুলও বিশ্বাস করতে পারছিল না। আজ ইয়ং এটা প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধ শুধু সংখ্যাই নয়, বরং আত্মবিশ্বাস আর ধৈর্য দিয়েও জয় করা সম্ভব। রাতের বেলা শামুল ইয়ংকে এসে বলে যে তাইজুন এখন শান্ত হয়ে বসে থাকবে না, সে এখন এর চেয়েও বড় আর ভয়ানক হামলা করবে। ইয়ং বলে, আমি জানি, কিন্তু আমরা আমাদের শেষ পর্যন্ত এই প্রাচীরকে রক্ষা করব। আজ রাতে তোমরা সবাই আরাম করো। পরের দিন সকালে শামুল দেখে যে তাইজুনের পক্ষ থেকে কোনো খোঁজ নেই। ইয়ং এসেও দেখে এবং বুঝে যায় যে তাইজুন বড় কিছু করার জন্য তৈরি হচ্ছে, যেটা লুকানোর জন্য সে এখন নিশ্চুপ হয়ে আছে। তারপর এমন ভাবে আরো একটি দিন কেটে যায়। রাতে আমরা দেখতে পাই শামুল হঠাৎ করে রেগে মেগে ইয়ং এর কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি তোমার সিপাহীদের আমাদের সাহায্য করার জন্য পাঠাওনি কেন? তোমার জন্য আমাদের লোকজন নিহত হয়। তখন ইয়ং বলে, খোলা ময়দানে তাইজুনের সাথে যুদ্ধ করা মানে হলো আত্মহত্যা করা, কারণ তার সৈন্যদল অনেক বড়। আর জেনারেল ইয়ং খোলা ময়দানে তাইজুনের সাথে যুদ্ধ করে অনেক বড় বোকামি করেছে, যার জন্য তার অগণিত সিপাহী মারা গিয়েছে। আমি যদি তখন তোমাদের সাহায্যের জন্য নিজেদের সৈন্যদের পাঠাতাম তাহলে তারাও তোমাদের সাথে মরে যেত, আর আমরা আমাদের প্রাচীর হারাতাম। আমাদের প্রাচীরই আমাদের শক্তি। এদিকে ইয়ং এর লোক বাইরে এসে দেখে তাইজুনের পক্ষ থেকে বড় বড় টাওয়ার তাদের দিকে আসছে। সে দ্রুত গিয়ে ইয়ংকে খবর জানায়। আর বাইরে আমরা দেখতে পাই উঁচু টাওয়ার থেকে তাইজুনের সেনারা আগুন যুক্ত তীর ছুঁড়ে মারছে। প্রাচীরে আগুন লাগিয়ে তারা তাদের মনোবল দুর্বল করে দিতে চেয়েছিল। তারপর দ্রুতই টাওয়ার থেকে বেরিয়ে তাইজুনের সেনারা হামলা করতে শুরু করে। ইয়ং এর সিপাহী এই আচমকা হওয়া হামলার জন্য একদম তৈরি ছিল না। তারপর হঠাৎই বাকি টাওয়ার থেকেও তাইজুনের সেনারা বের হয়ে প্রাচীরে চড়তে শুরু করে, এবং এইবার তাদের সংখ্যা প্রথম থেকেই বেশি ছিল। তাইজুন দূর থেকে বসে সব দেখছিল এবং সিমিকে বলছিল, আজ রাতে এই প্রাচীর আমার হবে। ইয়ং যখন বাইরে আসে তখন দেখে শত্রু দল তাদের উপরে ভারী হয়ে পড়ছে, এবং ইয়ং এর সাথী বলে, যদি এমনই চলতে থাকে তাহলে সৈন্যরা প্রাচীরের উপরে চলে আসবে। ইয়ং দেখতে পায় তার সিপাহীরা নিহত হচ্ছে, কারণ আচমকা হামলা করায় তারা প্রস্তুতি নিতে পারেনি, কিন্তু তবুও তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাবে। তারপর ইয়ং বলে, তেল আর পট তৈরি করো। তারপর সে নিজেই পুরো শক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর আমরা প্রথমবারের মতো দেখি আসলে ইয়ং একজন বাহাদুর সৈনিক। সে একাই শত শত শত্রুর জন্য যথেষ্ট। সে একাই অগণিত শত্রুদেরকে মেরে ফেলে। আর শামুলও এই লড়াই ইয়ং এর পাশে পাশেই থাকছিল। এদিকে ইয়ং শত্রুদের গাজর মূলার মতো কাটছে। ইয়ং যত বড় কমান্ডার তার চেয়েও বড় যোদ্ধা। তৎক্ষণাৎ তার লোক এসে বলে, তেলের পট রেডি। এগুলো ছুঁড়ে ইয়ং একটি টাওয়ার জ্বালিয়ে দেয়। তারপর শত্রুদের মারতে মারতে ইয়ং অন্য টাওয়ারের দিকে যায় আর দ্রুত সেই টাওয়ারটিকেও জ্বালিয়ে দেয়। এমন মনে হচ্ছিল যেন শত্রুদের উপরে আকাশ থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। কমান্ডারকে এভাবে লড়াই করতে দেখে প্রাচীরের সিপাহীদেরও মনোবলটা একদম বেড়ে যায়। তারা সবাই শত্রুদের মৃত্যুদূত হয়ে এগিয়ে যায়। এর মধ্যে ইয়ং এক এক করে সব টাওয়ারগুলো জ্বালিয়ে দেয়। তারপর মাঝখান দিয়ে আসতে থাকা সিপাহীদের মেরে সে শেষ টাওয়ারের দিকে এগিয়ে যায়।
আর ওই শেষ টাওয়ারটিকেও জ্বালিয়ে শত্রুদের আশার বাতি নিভিয়ে দেয়। এটা দেখে তাইজুনও অবাক হয়ে যায়, কারণ সে তো এমনটা একদমই আশা করেনি। আচমকা তাইজুনের লোক ইয়ংকে মারার জন্য এগিয়ে আসে এবং আঘাত করে, কিন্তু পেছন থেকে শামুল তাকে মেরে ফেলে। আর এভাবেই আরও একবার তাইজুন আনসিদের কাছে পরাজিত হয়। তারপর আমরা দেখি দ্রুত ইয়ং রিকভার হতে শুরু করে। এদিকে তাইজুন তার কমান্ডারকে হুঙ্কার দিয়ে বলে, আমি অসংখ্য যুদ্ধ জয় করেছি, কিন্তু এই সামান্য প্রাচীরকে কেন জয় করতে পারছি না? সিমিকে আমার সামনে নিয়ে আসো। তারপর সে সিমিকে বলে, তুমি তোমার পবিত্র ধনুক নিয়ে প্রাচীরে যাও আর তাদের আমার পক্ষ থেকে সুসংবাদ দাও। তারপর আমরা দেখি সিমি প্রাচীরের দিকেই আসছিল আর সে সবাইকে পবিত্র ধনুক দেখিয়ে বলে, আমাকে তাইজুন পাঠিয়েছে। সে চায় যে তুমি তার সামনে মাথা নত করো, কারণ এখন সে যা করতে যাচ্ছে সেটা থেকে তোমরা বাঁচতে পারবে না। ইয়ং জিজ্ঞেস করে সে এমন কি করবে। সিমি বলে সে তোমাদের প্রাচীরের ঠিক সামনে এর চেয়েও মাটির প্রাচীর বানাবে। এটা শুনে সবাই হয়রান হয়ে যায়। তারপরের দিন তাইজুনের সৈন্যরা প্রাচীরের সামনে দেওয়াল বানিয়ে সেখানে মাটির প্রাচীর বানানোর কাজ শুরু করে দেয়। আর আনসির সিপাহীরা নিচে নেমে তাদের আটকানোর সুযোগ পাবে না, কারণ খোলা ময়দানে তারা তাইজুনের সেনাদের সাথে জিততেও পারবে না। আর এটাই তাইজুনের আসল প্ল্যান। তারা যদি প্রাচীর তৈরিতে বাধা দেওয়ার জন্য তাদের থামাতে নিচে আসে তবুও মরবে, আর প্রাচীর যদি তৈরি হয়ে যায় তাহলেও তাদের মরতেই হবে। এটা দেখে ইয়ং বুঝে যায় যে সিমি ঠিক বলছিল। তারপর রাতের বেলা ইয়ং যখন দ্বিতীয়বার সিমির কাছে আসে, সিমি বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমি আনসি প্রাচীরে ভবিষ্যৎ দেখেছি যে লোকজন তোমার ওপরে অনেক উঁচু থেকে হামলা করবে, তাদের তীর তোমার ওপরে বৃষ্টির মতো এসে লাগবে, অবশেষে তোমাদের সেনাদের লাশের পাহাড় হয়ে যাবে। বাঁচার একটাই রাস্তা, তুমি তাইজুনের কাছে মাথা নত করো। সে ওয়াদা করেছে যে সে তোমাদের সব চাওয়া পূরণ করবে। ইয়ং বলে, আমরা মরে যাব কিন্তু তার সামনে মাথা নিচু করব না। তার পরের দিন আমরা দেখি দিনরাত কাজ করে তাইজুনের সৈন্যরা প্রাচীরের অনেক কাজই শেষ করে ফেলে। এটা দেখে শামুল বলে, আমি কমান্ডার ইয়নের কাছে গিয়ে তার কাছে সাহায্য চাইব। ইয়ং বলে সে আমাকে শত্রু মনে করে। শামুল বলে সে মনে করত, কিন্তু আমি তার ভুল ধারণা ভেঙে দেব। আমি আশা করছি সে বুঝতে পারবে। ইয়ং বলে ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো। তখন ইয়ং এর বিশ্বস্ত সাথী বলে, আমরা যদি সোজা তাইজুনকেই মেরে ফেলি তাহলে এই যুদ্ধ শেষ হয়ে যাবে। এই মুহূর্তে তার লোকজন প্রাচীর বানানোর জন্য ব্যস্ত আছে, এজন্য আমি আমার সঙ্গীদের নিয়ে এই কাজ করতে চাই। একবার যদি প্রাচীর তৈরি হয়ে যায় তাহলে আমরা আর বাঁচতে পারবো না। ইয়ং যাওয়ার জন্য নির্দেশ দেয়। তারপর তারা রাতের আধারে তাইজুনকে মারার জন্য বেরিয়ে পড়ে। তারা সিপাহীদের মেরে যখন ভেতরে ঢুকে তখন তাইজুনের সেনারা প্রথম থেকেই তৈরি ছিল। পাসু বলে এটা একটা ষড়যন্ত্র ছিল, তার মানে আমাদের প্রাচীরে আগে থেকে কেউ ছিল যে এই খবর তাইজুন পর্যন্ত পৌঁছে দিয়েছে। হঠাৎই তারা আক্রমণ করে আর পাসুর সাথীদের মারতে শুরু করে, কিন্তু পাসু কোনো রকমে বেঁচে ফেরত আসে আর ইয়ংকে ষড়যন্ত্রকারীর ব্যাপারে বলে দেয়, আর এরপর সে মারা যায়। তারপর ইয়ং জানতে পারে সিমি তাইজুনকে এই হামলার ব্যাপারে বলেছে। ইয়ং তাকে মেরে ফেলবে তার আগে শামুল তার গলা কেটে ফেলে। তারপর শামুল কমান্ডার ইয়নের কাছে সাহায্য পাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর তাকে সে সব কিছু বলে দেয়। আমরা কমান্ডার ইয়ংকে ভুল বুঝেছিলাম। এদিকে ইয়ং দেখে তাইজুনের প্রাচীর দ্রুতই তৈরি হয়ে গিয়েছে। হঠাৎই সে বাচ্চাদের ধুলাবালি দিয়ে খেলতে দেখে। তখন তার মাথায় তাইজুনের প্রাচীর ভেঙে ফেলার জন্য বুদ্ধি চলে আসে। তারপর সে তার প্রাচীরে যারা তৈরি করছিল তাদের ডাকে আর বলে, যেখানে তাইজুন প্রাচীর বানাচ্ছে আমরা যদি তার নিচের মাটি সরিয়ে দেই তাহলে ওই প্রাচীর ঢলে পড়বে। মাইনর বলে এই জায়গাটির মাটি নরম আর আমরা দ্রুতই এই কাজ করতে পারবো। এদিকে তাইজুনের প্রাচীরও প্রায় তৈরি হয়ে গিয়েছিল। এদিকে ইয়ংও তাদের প্রাচীর থেকে তাইজুনের প্রাচীর পর্যন্ত যাওয়ার জন্য সুড়ঙ্গ তৈরি করতে থাকে। এভাবে দিন চলে যায়। তাইজুন প্রাচীর বানাতে আর ইয়ং সেটা ভাঙতে দিনরাত চেষ্টা করে। মাইনুর সুড়ঙ্গে সাপোর্ট দেওয়ার জন্য লাকড়ির ব্যবহার করে যাতে এই জায়গা সময়ের আগেই ভেঙে না পড়ে। এদিকে তাইজুনের লোকজন তাকে বলে কালকের মধ্যে আমাদের প্রাচীর তৈরি হয়ে যাবে। এদিকে ইয়ংকেও মাইনুর বলে কালকের মধ্যে আমাদের কাজও শেষ হয়ে যাবে। কাল আমরা লাকড়িগুলোতে আগুন লাগিয়ে শত্রুদের প্রাচীর একেবারে গুড়িয়ে দেব। কিন্তু দুর্ভাগ্যবশত রাতের বেলা বৃষ্টি হয়, এতে নিচের জায়গায় পানি ভরে যায়। মাইনর ইয়ংকে বলে ভিজে যাওয়ার জন্য লাকড়ি একসাথে জ্বালানো যাবে না। তারপর সকাল হয়ে যায় আর তাইজুনের সেনারা তাদের প্রাচীরের সামনে আক্রমণ করার জন্য তৈরি হয়ে যায়। আর এদিকে ইয়ং এর লোকজন তেল দিয়ে লাকড়ি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ওগুলো জ্বলছিল না। তারা ইয়ংকে বলে এখন আমাদেরকে এটা হাত দিয়েই কাটতে হবে। ইয়ং বলে এমনটা করলে তোমরা সবাই প্রাচীরের নিচে পড়ে মারা যাবে। মাইনর বলে
আপনাদের মতো আমরাও আমাদের প্রাচীর বাঁচানোর জন্য মরতে রাজি আছি। তারপর এইসব মাইনররা কুঠা নিয়ে লাকড়ি কাটতে শুরু করে। এদিকে তাইজুন বলে প্রাচীরের উপরে ওঠো। তখনই তাদের প্রাচীর থেকে বড় একটি পুল ইয়ংদের প্রাচীরের দিকে আসতে থাকে। সৈন্যরা যখন প্রাচীরের উপরে চড়ে তখনই লাকড়ি কাটাও শেষ হয়ে যায়। এতে তাইজুনের প্রাচীরও ভেঙে যায় আর নিচে মাইনররা প্রাচীরের নিচে পড়ে তাদের জীবন দিয়ে দেয়। আর এটা বৃথা যায় না, কারণ শত্রুর প্রাচীর ধুলাবালির মতো উড়ে যেতে শুরু করে। দেখতে দেখতে পুরো প্রাচীর ভেঙে পড়ে আর তাইজুনের সৈন্যরা পড়ে মারা যেতে শুরু করে। আর ইয়ং দেখে শত্রুদের সবচেয়ে বড় হাতিয়ার তারা নিঃশেষ করে দিয়েছে। এদিকে তাইজুন এসব দেখে অবাক হয়ে যায়। তারপর ইয়ং তার সেনাদের সাথে তাইজুনের বেঁচে যাওয়া সেনাদের উপরে হামলা করে। এসব দেখে তাইজুন তার লোককে বলে, তারা যখন সুড়ঙ্গ বানাচ্ছিল তখন তুই কি করছিলি? তাইজুন বলে, আমরা পিছুপা হব না, তাদের সবাইকে মেরে এই প্রাচীর দখল করব। আর এদিকে ইয়ং বলে, আজ আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস আমাদের বাচ্চা এবং নারীদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ হয় আমরা জয়ী হয়ে ইতিহাস তৈরি করব, আর না হয় এই মাটিতে মিশে যাব। তাই তৈরি হয়ে যাও আমার সৈন্যদল। এটাই সেই মুহূর্ত। তাইজুনের বিশাল সৈন্যদল তাদেরকে কেটে ফেলার জন্য তাদের দিকেই ধাবিত হচ্ছিল, কিন্তু ইয়ং ও তার সেনারাও উঁচুতে থাকায় তাদের লাভ হয়। তাইজুনদের সংখ্যা অনেক বেশি ছিল। তাদেরকে কম করার জন্য তারা উপর থেকে আগুন নিক্ষেপ করে, কিন্তু এত তীর আর আক্রমণের পরেও তাইজুনের সৈন্যরা উপরের দিকে ওঠার চেষ্টা চালিয়ে যায়। এভাবে লড়াই করতে করতে রাত হয়ে যায়, কিন্তু লড়াই থামে না। ইয়ং আর তার সিপাহীরা তীর ছুঁড়তে ছুঁড়তে ক্লান্ত হয়ে যায়, কিন্তু শত্রুরা দমে না। তারা সারা রাত চেষ্টা করে যায় আর এভাবেই সকাল হয়ে যায়। তাইজুন তার অহংকারের জন্য যুদ্ধ চালিয়ে যায়। এদিকে পরপর তীর ছোড়ার জন্য ইয়ং আর তার লোকজনের হাত থেকে রক্ত ঝরে। তো এখানে ইয়ং এর লোক এসে বলে, আমাদের তীর শেষ হয়ে গিয়েছে। ইয়ং দেখে শত্রুদের অসংখ্য সৈন্যদল এখনো তাদের সামনে দাঁড়িয়ে আছে, যাদের সাথে জয়লাভ করা এখনো অসম্ভব। তারপর ইয়ং বলে, সেই পবিত্র ধনুকটি নিয়ে আসো। এই মুহূর্তে তাদের আগুন লাগানোর জন্য লাকড়িও শেষ হয়ে গিয়েছে। তাইজুন বুঝে যায় যে তাদের হাতিয়ার শেষ হয়ে গিয়েছে, তাই সে তার স্পেশাল সৈন্যদেরকে পাঠায় আর বলে, যাও ইয়ং এর মাথা কেটে আমার কাছে নিয়ে আসো। এদিকে ইয়ং এর সিপাহীও সেই পবিত্র ধনুক নিয়ে আসে। ইয়ং তার সেনাদের বলে, এখন একটাই রাস্তা খোলা আছে, আমি যদি তাইজুনকে মেরে ফেলি তো এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু সিপাহী বলে, আমাদের তীর তাইজুন পর্যন্ত পৌঁছাবে না। ইয়ং বলে, এই পবিত্র ধনুক থেকে তীর পৌঁছে যাবে, কিন্তু এটাকে আজ পর্যন্ত জুমুং ছাড়া আর কেউ চালাতে পারেনি। তার সেনারা বলে, আমাদের তোমার উপরে ভরসা আছে, তুমি চেষ্টা করো, আমরা শত্রুদের আটকানোর চেষ্টা করছি। কেননা এদিকে তাইজুনের সেনারা উপরে এসে পড়েছে, তাদের সাথে ইয়ং এর সিপাহীরা লড়াই করছে। এদিকে ইয়ং সেই তীর ছোড়ার চেষ্টা করে, কিন্তু এটা অনেক কঠিন। তার সিপাহীরা বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবে না, কিন্তু ইয়ং তার পুরো শক্তি দিয়েও এই তীরকে চালাতে পারছিল না। এখন নারীরাও এই শত্রুদের মোকাবেলা করতে চলে আসে, কিন্তু তারা এখন শত্রুদের সামনে টিকতে পারছে না। তাই জন্য সেনারা এখন তাদেরকে খুবই বাজে ভাবে মেরে ফেলছে। ইয়ং এর চোখের সামনে তার সেনাদের এক এক করে মেরে ফেলা হচ্ছিল। তাই ইয়ং শেষবারের মতো সেই ধনুক থেকে তীর ছোড়ার চেষ্টা করে আর নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দিয়ে তার শেষ শক্তি দিয়ে তীর ছোড়ে। আর তখনই তীর ছুড়তে সে সক্ষম হয়, আর সেটা সোজা তাইজুনের চোখে গিয়ে লাগে। কিন্তু তাইজুন মরে না, সে যন্ত্রণায় ছটফট করতে করতেও পিছুপা হতে রাজি নয়। এদিকে তারা দেখতে পায় গুগুরীয় সেনারাও তাদের দিকে ছুটে আসছে। শামুল তার সাথে জেনারেল লিওনের সেনাদের নিয়ে আসে। এসব দেখে তাইজুন বলে, আমরা হেরে গিয়েছি, এখান থেকে পালিয়ে যাও। তারপর তার সিপাহীরা তাদের যান বাঁচানোর জন্য এখান থেকে পালাতে শুরু করে, আর আনসি বাসীরাও জিতে যায়। অবশেষে সত্য জিতে গিয়েছে আর মিথ্যা হেরে গিয়েছে। এটা জরুরি নয় যে ক্ষমতাধররাই সবসময় জয়লাভ করবে। সত্যের পথে যারা চলে তারা সব সময় জিতে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।